হ্যালো, হ্যালো। কই কাউকে দেখেছি না তো। কই কাউকে তো দেখতে পাচ্ছি না। আপনারা কি আছেন না নাই? ক্লাস কি নিব না নিব না? এই আমি কি মানুষের সাথে ক্লাস নিতেছি না হিজড়াদের ক্লাস নিতেছি? হ্যাঁ, এই কাউকেই দেখতে পাইতেছি না, আমি বুঝি না গেছি তো লাশ মনে হয়, সবই তো মরা। এই রিটেন ব্যাচটা তো সব মরা স্টুডেন্ট আমার মনে হয়। যা সব ঘুমাইতে আছে। ওই দেখো একজনে জয় কর্মকার উঠছে ঘুম থেকে, কেবল কেবল উঠছে, সেও তাও ওই ঘুম থেকে কেবল উঠছে, বুঝছেন? কি করবো এদের? হ্যাঁ, ক্লাসই নিব না, বাদ দিয়ে দিই, কারণ এদের ক্লাসে নাই তো। একজনের ক্লাস নিয়ে কি করবো? মাত্র একজন আছে, ওই জয় কর্মকার, এর একারে রিটেন ব্যাচ পড়াবো? আর কাউরি আমি দেখতে পাইতেছি না। হুম। এই আপনারা কই? ক্লাস নিব না নিব না এটা কন। এই যে শাওন মন্ডল কই, দেখি না তো। মাফি হাসান দেখি না, খালি ছবি একটা দিয়া এ মনে হয় ভাগছে। এরা নাই, এরা নাই। টেবিলে নাই। সাথী একতার কই, দেখি না। বাপ্পিরেও দেখি না। অলিদ মিঠু কাউরি দেখতেছি না। এরা কই গেছে? এরা কি করছে জানেন? মোবাইলে এটা অন কইরা, পিসি বা মোবাইলের এটা অন কইরা লাইনে থাইকে এরা ভাগছে। এরা হয় কেউ ধান কাটতে গেছে, না হয় ঘুরতে গেছে, এইগুলা করতে গেছে। কিন্তু ক্লাস করার জন্য দুই একজন আছে, বেশি নাই আমি যা মনে হয়। রিটেন বেজে ক্লাস করার জন্য হয়তো অল্প কয়েকজন আছে, বেগের নাই। সব এখন অন্য অন্য কাজে ব্যস্ত। কেউ আছে রান্না করে, কেউ বিছনা গুছাচ্ছে, কেউ গোসল করতেছে। এই সবাই এক একজন কাজে ব্যস্ত। কই দেখি না তো কাউকে, বুঝলাম না কিছু। তোমাদের চেহারা কি খারাপ পচা? হ্যাঁ, আমার একটা পচা একটা বুইরা চেহারা আমি তো দেখাই, আমার তো লজ্জা করে না। হ্যাঁ, এই ক্লাসটা কালকে 5টার বাজে ক্লাসের মতো, আমি ওই ওই রকমই ক্লাস নেব। আপনারাও যেরকম আমার সাথে রেসপন্স করবেন, আমি ওই রকম ক্লাস নেব। আমার কথা হলো সেটা। গতকাল রাতে 8টার ব্যাচের সন্ধিটা যেরকম পড়াইছি, কারণ স্টুডেন্টরা আমাকে কোঅপারেট করছে, নতুন একটা ব্যাচ। তা 7টার ব্যাচের সন্ধি যেরকম ওরা আমার সাথে কোঅপারেট করছে, ওদের শিখাইছি আমি সেরকম, যাতে ওরা ভালো করে শিখতে পারে। সকালের বাজে ক্লাস, স্টুডেন্ট গুলো সকালে বাজে ক্লাস নিলাম, স্টুডেন্টরা সবাই কিন্তু অনেক রোমাঞ্চকর ছিল। সকালে বাজে ক্লাস ভালোই পড়াইছি, অনেক তথ্য পড়াইছি, কারণ সকালে বাজে যে পরিমাণ তথ্য দিছি, অন্য কোনো ব্যাচে এত তথ্য আমি দেই নাই। প্রচুর তথ্য দিছি, কারণ ওদের এমন ভাবে পড়াইছি দেখি ওরা সবাই অ্যাক্টিভ ছিল, নতুন ব্যাচের। যার জন্য ওদের সাথে কোঅপারেট করতে পারছি ভালো, ক্লাসও জমে যায়। একটা জিনিস বলবে, টিচার যতই ভালো মস্তিষ্কের হোক না কেন, যত কোথাও না স্টুডেন্ট তার সাথে কোঅপারেট করবে, ওই ক্লাস কখনোই ভালো হবে না। একটা ক্লাসরুম, একটা ভালো ক্লাস তৈরি করার ক্ষেত্রে একটা ক্লাসরুমের ব্যাপার স্যাপার আছে। এক হলো ক্লাসরুম ভালো থাকতে হবে, স্টুডেন্টদের সাথে টিচার একটা ভালো সম্পর্ক থাকতে হবে, নতুবা কখনোই কোনো ক্লাস প্রাণবন্ত হবে না। যে ব্যাচে আমরা দৈনিক মনে কর 5টা 6টা ক্লাস নিই, 12 ঘন্টা 10 ঘন্টা 8 ঘন্টা ক্লাস নিই দৈনিক, আমরা দেখি যে ব্যাচের স্টুডেন্ট একটু ভালো, মানে মোটামুটি একটু হেল্পফুল, ওখানে ক্লাসটাও জমে যায়, অটোমেটিক ক্লাস জমে যায়। কিন্তু আর যে ব্যাচের স্টুডেন্ট দেখি একটু ঘুমানোর স্টাইলে, অর্থাৎ এদের শরীরে প্রেম নাই, একেবারে বুইরা টাইপের, অর্থাৎ নপুংসক টাইপের আছে না, যে শ্রীকৃষ্ণ কীর্তনের আইয়ান ঘোষের মতো আছে যারা, এই আয়ান ঘোষের টাইপের মতো যারা আছে, এদের ক্লাসটাও হয় ওই রকম আয়ান ঘোষের মতো। বুঝছেন? কিন্তু আপনারা কি করেন? আপনাদের টিচারদের আপনারা সহযোগিতা করেন না, টিচারদের সাথে কোঅপারেট করেন না, যার জন্য আপনাদের ক্লাস ওরকম ভালো হয় না। আপনারা যেরকম চাবেন আপনাদের ক্লাসটা আমি সেরকম নিব, কোনো কথা নাই। যারা বেশি পড়াশোনা করতে চায় না তাদের জন্য তার পড়ায় লাভ নাই। আমরা দিতে চাই, আমরা দেওয়ার জন্য প্রস্তুত। আমরা যখন কোনো ক্লাস নিতে দাঁড়াই, আমরাও কিন্তু পড়াশোনা করি। পড়াশোনা না করে কিন্তু আমরা এখানে আসি না। গতকাল রাত 11টায় ক্লাস শেষ করছি, এবার খাওয়া দাওয়া করা, ঘুমানোর প্রস্তুতি না, ঠিক আছে, আবার একটু বই দেখা যে আগামীকাল কোন কোন টপিক পড়াতে হবে,
প্রতি ব্যাচে তো আর একই টপিক না, কখনো দেখা যায় যে সকালে ব্যাচে পড়াইছে আমি ধ্বনি বর্ণ ভাষা, তা আমার ধ্বনি বর্ণ ভাষা এগুলা কি যতই পড়াই স্যার এগুলো তো বারবার পড়ান। ভাই একটা জিনিস মনে রাখবেন, যে টিচার পড়াশোনা করে ক্লাসে ঢোকে না ও ভালো টিচার জীবনে হতে পারবে না। আপনি টিউশনি করতে যান, যেদিন আপনি ম্যাথ দেখে যান, ইংরেজি দেখে যান, ওই দিন কিন্তু স্টুডেন্টরা ভালো পড়াতে পারেন বা বোঝাতে পারেন। আর যেদিন আপনি দেখবেন যে আপনি দেখে যান না, ওই স্টুডেন্ট ওই দিন ভয়েস চেঞ্জ ভালো করে করাতে পারেন না, টেন্স পড়াতে পারেন না, অনেক কিছু কিন্তু আপনাদের সমস্যা সৃষ্টি হয় সবারই, কিন্তু আমাদের এই জন্য পড়াশোনা না করে কখনো ক্লাসে ঢোকা ঠিক না, বুঝছেন? আমরা কি বসে থাকি? সেই সকালে উঠছি 8টার সময়, সকালবেলা ক্লাস নিলাম, সকাল 8টায় ক্লাস নিছি আমি, সকাল 8টা থেকে ক্লাস নিলাম, 10টা থেকে নিলাম, এরপর আবার 12টা শুরু করছি। আজকেও ক্লাস শেষ হবে কয়টা? রাত 11টায়। তো একটা না তো চলতেই আছে, মিশিং এর মতো চলতেই আছে। আর আপনারা কি করেন আল্লাহ আল্লাহই জানে। সে আপনারা বাসায় বসে খান, মজার মজার খাবার খান, মা বাবার হাতে রান্না খান, কত সুন্দর সুন্দর পুষ্টিকর খাবার খান। আর আমরা তো পুষ্টিকরই অপুষ্টিকর ঢাকা শহরে ফরমালিন যুক্ত খাবারগুলোই আমাদের পেটের ভিতরে ঢুকে। অবশ্য আল্লাহ এটাকে ব্যবস্থা করে দেয়। রিটেনের ব্যাচে ক্লাস করতে বসছেন, অথচ আপনাদের সেই রিটেনের কোনো প্রস্তুতি দেখতেছি না আমি। কেমনে কি হইবে আল্লাহই জানে। আমাদের রিটেন ব্যাচের একটা শব্দ আছে, মানে একটা পার্টি আছে শব্দ, এই শব্দ পাঠ থেকে একটা প্রশ্ন আসে শুধু। এই ব্যাকরণ আর যদি ক্লাস হয়ে যায় ব্যাকরণ আর বেশি একটা পড়ানো হবে না, কারণ ধারাবাহিকতা এগাতে হবে। কোন কোন প্রশ্নটা হয়েছে সেটা আমাকে বলবেন, পড়ানো, এরপর নতুন নতুন বিষয় পড়াতে হবে আপনাদের। এই শব্দ যে বিসিএস সিলেবাস, এখান থেকে একটা প্রশ্ন আসবে শুধু আমাদের, কিন্তু একটা প্রশ্নের জন্য কয়েকটা প্রশ্ন আমাদের পড়তে হবে। দেখি এখান থেকে কি কি পড়তে হবে। অর্থগতভাবে বাংলা শব্দ কত প্রকার ও কি কি? অর্থগতভাবে লিখে রাখুন, অর্থগতভাবে বাংলা শব্দ, অর্থগতভাবে বাংলা শব্দ কত প্রকার ও কি কি? এই একটা প্রশ্ন। অর্থগতভাবে বাংলা শব্দ কত প্রকার ও কি কি? উদাহরণ সহ আলোচনা করো। উদাহরণ সহ আলোচনা করো, এই একটা প্রশ্ন। এই প্রশ্নটা আসছিল 38তম বিসিএস এ। তার মানে এই প্রশ্নটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 38তম বিসিএস রিটেন পরীক্ষা আসছিল অর্থগতভাবে বাংলা শব্দ কত প্রকার ও কি কি, উদাহরণ সহ আলোচনা করো। এই প্রশ্নটা মনে হয় আমি গত মাসে আপনাদেরকে পড়াইছিলাম। কথা কি ক্লিয়ার? এই প্রশ্নটা কি হয়েছে? হয়েছে না? এই প্রশ্নটা 38তম বিসিএস পরীক্ষা এসেছিল। কথা কইেন, কিছু কমেন্টে লিখেন, এই প্রশ্নটা কি পড়ানো হয়েছে? অর্থগতভাবে বাংলা শব্দ কত প্রকার ও কি কি, উদাহরণ সহ আলোচনা। 38তম বিসিএস আসছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। জি স্যার, এটা হয়ে গেছে। তা এইটা যেহেতু প্রশ্নটা হয়ে গেছে, বাস শেষ। এই প্রশ্নটা আমাদের পড়তে হবে। নোট খাতা সুন্দর মতো নোট খাতা করে ফেলবেন, রিটেনের জন্য খাতা বানাবেন আলাদা আলাদা লিখিত। অনেকে এখানে আছেন আমি জানি, অনেকে আছেন তারা লিখিত প্রস্তুতি নিতেছেন আগেই, মানে অগ্রিম প্রস্তুতি নিতেছেন। যারা পিলি রিটেন উভয় দিবেন, অগ্রিম যারা প্রস্তুতি নিতেছেন তারা আছেন। যাই হোক, এই প্রশ্নটা আমরা নোট খাতা করে ফেলবেন। এর ভিতরে যারা এই ক্লাসটা পান নাই, যারা এই ক্লাসটা পাননি, এই ক্লাসটা রিপিট হবে আরো 1 বছর পর, এর আগে না। এই ক্লাস রিপিট হবে অনেক পরে, বুঝছেন? যারা এই ক্লাস মিস করছেন তারা আপনাদের বন্ধু বান্ধবের চানাচুর ফুচকা খাওয়াইয়া তাদের কাছ থেকে নোট খাতা নিয়ে নিয়েন, ঠিক আছে? এর পরের প্রশ্ন, সাধিত শব্দ কাকে বলে? সাধিত শব্দ কাকে বলে? সাধিত শব্দ কাকে বলে? সাধিত শব্দ গঠনের প্রক্রিয়া। সাধিত শব্দ গঠনের প্রক্রিয়া। সাধিত শব্দ গঠনের প্রক্রিয়াগুলো
প্রক্রিয়াগুলো আলোচনা করো। এই প্রশ্ন আসছে 36তম বিসিএস এ। 36তম বিসিএস এ লিখিত পরীক্ষা আসছে সাধিত শব্দ কাকে বলে, সাধিত শব্দ গঠনের প্রক্রিয়াগুলো আলোচনা করো। অর্থাৎ আমরা জানি শব্দ হলো দুই প্রকার, গঠন অনুসারে শব্দ দুই প্রকার, একটা হলো মৌলিক শব্দ আর একটা কি সাধিত শব্দ। তাই সাধিত শব্দ কোনটা? মৌলিক শব্দ ছাড়া যতগুলো শব্দ আছে সবই হলো সাধিত শব্দ। এই প্রশ্নটা কি পড়ানো হয়েছে? হ্যাঁ, কথা বলেন না কেন? এই প্রশ্নটা কি পড়ানো হয়েছে যে সাধিত শব্দ কাকে বলে? মৌলিক শব্দ ছাড়া যে সকল শব্দ আমাদের বাংলা ভাষা আছে সেগুলোকে বলা হয় সাধিত শব্দ। তাহলে মৌলিক শব্দ ছাড়া কি কি শব্দ আছে? যা আছে সবই তো। এটা হয় না, কেউ কয় জি স্যার, কেউ কয় জি না স্যার, বুঝলাম না কিছু। আওয়ামী লীগ বিএনপি ঢুকে গেছে এর ভিতরে। হুম, এটা তো হইছে আমার মনে হয়, আমি তো পড়াইছি, এর ক্লাসটা হইছে। হ্যাঁ, ওই গঠন অনুসারে শব্দ পড়ানো হয়েছে, ওর ভিতরেই এটা আছে। এটা কিন্তু পড়ানো হয়েছে যে সাধিত শব্দ কাকে বলে, সাধিত শব্দ গঠনের প্রক্রিয়াগুলো আলোচনা করে, এটা কিন্তু হইছে। হ্যাঁ, একটু ভাষা ভাষা পড়িয়েছেন স্যার, এই হলো তামান্নার। সত্য কথা কইছে যে স্যার পড়াইছেন, একটু হালকা ঝাপসা মেরেছেন। হ্যাঁ, ওইটা ঝাপসাই পড়াইছে, ওই ঝাপসা পড়লেই হইবে। কারণ এটা ঝাপসাটা বেশি, এটা আসবে না। 36তম বিসিএস আসে, এরপর আর আসে না। এটা আসে না কারণ এই শব্দটা এই প্রশ্নটা বেশি একটা বড় না, ছোট একটা প্রশ্ন। যে সাধিত শব্দ কাকে বলে, সাধিত শব্দ গঠনের প্রক্রিয়াগুলো আলোচনা, এটা একটা ছোট একটা শব্দ, অতটা বড় না। যাই হোক, এটা তারপর আমরা লিখে রাখি এখান থেকে কি কি পড়বো। এই একটা প্রশ্ন আছে। এরপরে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানরীতি অনুসারে তৎসম শব্দে, পরের প্রশ্ন হলো 36তম বিসিএস এ আসছে তৎসম শব্দের 6টি নিয়ম। বাংলা একাডেমি, প্রশ্নটা লেখেন, বাংলা একাডেমি তৎসম, বাংলা একাডেমি তৎসম শব্দের বাংলা একাডেমি তৎসম শব্দের 6টি নিয়ম লিখুন। এটাও 36তম বিসিএস পরীক্ষা আসছে। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের 6টি নিয়ম। এটা কি পড়াইছি? হ্যাঁ, বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের 6টি নিয়ম, এটা লেখানো হয়েছে? কথা কয় না। পড়াইছি, আমি জানি পড়াইছি, আমার মনে আছে। এইটা যারা ক্লাসটা পান নাই তারা হইলো যে অন্য জগতে ছিলেন। এইটা পড়াইছি কিন্তু বাংলা একাডেমি। আমি কিন্তু প্রথম ক্লাসটাই শুরু করেছিলাম এইটা দিয়া, রিটেন ব্যাচের, আমার মনে হয় যতদূর। বাংলা একাডেমি প্রমিত বাংলার নিয়ম অনুসারে তৎসম শব্দের 6টি নিয়ম, এই ভেঙে ভেঙে কিন্তু আমি তৎসম শব্দের লেখাইছিলাম, অতৎসম শব্দের নিয়মও কিন্তু লেখাইছি। এটাও পড়াইছি আমি। এগুলা রিপিট হবে অনেক পরে, কারণ এটাও আমি লেখাইছি। এরপর আবার আরেকটা প্রশ্ন আবার আসে, আরেকটা বিশেষ পরীক্ষা আসছে, সেটা হলো 35তম বিশেষ পরীক্ষা আসছে অতৎসম শব্দের 6টি নিয়ম। অর্থাৎ বাংলা একাডেমি অতৎসম, অতৎসম শব্দের 6টি নিয়ম লিখুন। এইটা আসছে 35তম বিসিএস এ। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের অতৎসম শব্দের 6টি নিয়ম লিখুন। এটাও পড়াইছি না? পড়াইনি? কথা কয় না। শুধু তৎসম শিখাইছি? কয় শুধু স্যার তৎসম শিখাইছেন, অতৎসম শব্দের বানান শিখাইন নাই। আচ্ছা, যাই হোক, প্রশ্ন কটা লিখে রাখুন। এটা যদি না হয়ে থাকে, এটা এটা হবে।
এটা টিক দিয়ে রাখুন, যেটা যেটা হয়েছে ওটা টিক দিবেন, না যেটা হয় না এগুলো সবই পড়তে হবে আমাদের। ওটা হবে, নো টেনশন। এরপরে হলো, আর এখান থেকে আসতে পারে, শব্দ কাকে বলে, উৎস অনুসারে শব্দের শ্রেণীবিভাগ আলোচনা করুন। কি আসতে পারে? শব্দ কাকে বলে, উৎস অনুসারে, উৎস অনুসারে শব্দের শ্রেণীবিভাগ আলোচনা করুন। শব্দের শ্রেণীবিভাগ আলোচনা করুন। এই প্রশ্নটা অনেক বড়। শব্দ কাকে বলে, উৎস অনুসারে শব্দের শ্রেণীবিভাগ আলোচনা করুন। এই প্রশ্নটা এখন পর্যন্ত আসে নাই। এই প্রশ্নটা কোনো বিসিএস রিটেন পরীক্ষায় আসে নাই, অতএব এটা আসতে পারে। এটা পড়ানো হয়েছে, হইছে প্রিলির ব্যাচে। এটা হইছে প্রিলিমিনারিতে পড়াইছি তোমাদের। আমি বুঝি না, উম্মে হাবিবা আর সীমায় দুইজনের চেহারা এক দেখা যায় কেন? ওরা কি দুই বোন? হ্যাঁ জুয়ের ভাই, তাই না? তোমরা কি দুই বোন নাকি? ওদের দুইজনের চোখে চশমা আছে দেখো, এবং দুইজনের ওড়না পরার স্টাইল এক। হ্যাঁ, এরা কি দুই বোন নাকি? তোমরা কি দুই বোন? কিন্তু দেখো দুইজনের চোখে চশমা, দুইজনের চাদর দিছে, তবে একজনের সীমার মাথায় দিছে আর ও মাথায় এখনো দেয় নাই। কিন্তু উম্মে হাবিবা আর হলো সীমা, এই দুইজনের চেহারা কিন্তু এক। এর কারণটা কি? তোমরা কি পাশাপাশি ফ্ল্যাটে থাকো? সীমার বাড়ি কোথায় আর হাবিবার বাড়ি কোথায়? ও, হাবিবা ঢাকায় আছো, আর সীমা? সীমা আছো কোথায়? এদের দুইজনের চেহারা জানে কেন আমার এক মনে হচ্ছে। কি মাফিয়া হাসান ভাই, কি মনে করো ওদের দুজন এক মনে হচ্ছে না? হ্যাঁ, এরা জানি কেমন দুই আপন বোনের মতোই মনে হচ্ছে। একজন রাজশাহী আর একজনের ঢাকা, কিন্তু কেন জানি মনে হচ্ছে ওরা দুই বোন, মানে একই দেখা যাচ্ছে। তাহলে শব্দ কাকে বলে, উৎস অনুসারে শব্দের শ্রেণীবিভাগ হয় না, এটা আমরা আজকে দেখবো, সমস্যা নাই। এটা যেহেতু এখন পর্যন্ত এটা অনেক বড়, কিভাবে শর্টকাট করে আমাদের রিটেন পরীক্ষায় লিখতে হয় এই প্রশ্নটা আমরা আমরা আজকে শিখবো। এরপরে আরেকটা প্রশ্ন আসছে, বাংলা ভাষায় শব্দ গঠনের প্রক্রিয়াগুলো কি কি? বাংলা ভাষায় শব্দ গঠনের প্রক্রিয়া, বাংলা ভাষায় শব্দ গঠনের প্রক্রিয়াগুলো কি কি? বাংলা ভাষায় শব্দ গঠনের প্রক্রিয়াগুলো কি কি? ব্যাখ্যা করো। বাংলা ভাষায় শব্দ গঠনের প্রক্রিয়াগুলো কি কি, ব্যাখ্যা করো। এটা হলো, এটা 35তম বিসিএস এ আসছে, 40তম বিসিএস এ আসছে রিটেন পরীক্ষায়। মাশাআল্লাহ, আমাদের শব্দ গঠন থেকে আর কোনো প্রশ্ন পড়া লাগবে না। মনে থাকবে, এই শব্দ গঠন থেকে আমাদের পরীক্ষায় যা যা আছে এগুলোই আমাদের পড়তে হবে। আর কোনো বাইরে থেকে এই শব্দ গঠন থেকে যে একটা পরীক্ষায় প্রশ্ন আসবে আমরা যেন পারি। এখন আমরা এই দুইটা প্রশ্ন কি হয়েছে পড়ানো? হয় নাই? আচ্ছা, আমরা এই দুইটা শুরু করি তাহলে। ওকে, আমরা এই দুইটা প্রশ্ন শুরু করি। লেখা শেষ? লিখছেন সবাই? প্রশ্ন কটা লিখে রাখছেন? এই কয়টা প্রশ্ন লিখে রাখবেন, আমাকে বলবেন। আমি যদি ভুলেও যাই আপনারা আমাকে বলবেন। আর যে কটা প্রশ্ন লেখাই দিছি এই কটা প্রশ্ন একজন আমার মেসেঞ্জারে একটু পাঠাই দিন, কারণ এই রিটেন ব্যাচে আমরা একটা সিলেবাস তৈরি করব, নোট খাতা করে ফেলবো। আমরা এই কটাই শুধু আমরা পড়াশোনা করবো। ওকে, বাইরে থেকে আজারের জিনিস পড়বো না। রিটেনে রিটেনে অতিরিক্ত কিছু পড়ার কোনো দরকার নাই। আরো কমাই দেবো, যারা রিটেন ব্যাচে যখন রিটেন আমাদের পরীক্ষা হবে তখন দেখা যাবে যে আমরা আরো কমাই দেবো, 2 থেকে 3টা প্রশ্ন নিয়ে আসবো গুরুত্বপূর্ণ। এখন একটু বেশি পড়ি আমরা।
কারণ রিটেনে আমরা বাংলায় আমি জানি সর্বোচ্চ নাম্বার পাবা, কোনো নো টেনশন। এবার যাদের হাই স্কুলে জব হইলো, আমি রিটেনে হাই স্কুলে ব্যাচে রিটেনে বিশেষ রিটেন ব্যাচে ক্লাস নিয়েছিলাম, যে যেমন খুলনাতে নিয়েছিলাম। খুলনাতে অনেক, খুলনা ব্রাঞ্চে অনেক স্টুডেন্টদের চাকরি হয়েছে এবার হাই স্কুলে। তারপর দেখলাম এই যে ঝিনাইদহ ব্রাঞ্চে রিটেন ব্যাচে ক্লাস নিয়েছিলাম, ঝিনাইদহ ব্রাঞ্চ থেকেও চার পাঁচটা স্টুডেন্টের প্রাইমারি হাই স্কুলে হয়ে গেল ওদের। রিটেন অংশে আপনি যে কোনো চাকরি পরীক্ষা রিটেন দেন না কেন, বিসিএস দেন আর যাই দেন, ইজি, বেশি পড়া লাগে না। রিটেনের সর্বোচ্চ ব্যাকরণে 30-এ 30ই পাবেন, আমি বলে দিলাম 30-এ 30ই পাবেন, 29ও পাবেন না। এটা সম্ভব, বাংলায় বেশি নম্বর অর্জন করা সম্ভব ব্যাকরণ অংশটায়। বাংলা নিয়ে এত রিটেনের টেনশন লাগবে না। যারা রিটেনের প্রস্তুতি নিতেছেন, ভালো বিসিএস পারতেছেন প্রিলি, তাদের আমি বারবার পরামর্শ দিই আপনারা যখন ম্যাথ করবেন, ম্যাথগুলো একটু বিস্তারিত করবেন। যাদের আছে যে না আমি ম্যাথটা, সে একটু বিস্তারিত করবেন। ম্যাথ যখনই করবেন, কারণ প্রিলির ম্যাথ কখনো রিটেনে আসে না, রিটেনের ম্যাথ কখনোই প্রিলিতে আসে না, প্রিলির ম্যাথ রিটেনে আসে না। রিটেনের যে ম্যাথ, এটা কিন্তু একটু ভিন্নধর্মী। তাই ম্যাথ অংশটা রিটেনে যারা করবেন একটু ভালো করে পড়েন, কারণ এখান থেকে হায়ার ম্যাথ থেকেও প্রশ্ন ধরে। রিটেনের অংশে ম্যাথটা খুবই কঠিন, ম্যাথটা করবেন। আর ইংরেজিটা যখন পড়বেন ভালো করে পড়বেন। ইংরেজি যখন যে স্যার পড়ায়, আপনাদের সুমন হায়দার স্যার মনে হয় পড়ায়, তা সুমন স্যারকে যখন সে ভয়েসটা করায়, ওই ভয়েসটা একেবারে পূর্ণাঙ্গ নোট খাতা করে ফেলবেন। ওই রিটেনে অংশে ভয়েস সেম, পিলি রিটেন সেম, ওইখানে খুবই আসে। রাইট ফ্রম সা ভার্ব শিক্ষক যাই শিক্ষক, বিসিএস রিটেন অংশে ইংলিশটা যে আসে, এখানে ব্যাকরণ অংশটা পুরোপুরি প্রিলির সাথে রিলেটেড। অর্থাৎ প্রিলিতে যা আমরা ইংরেজি পড়ি, ওই জিনিসগুলাই কিন্তু রিটেন অংশে আসে। যেমন প্যাসেজ ন্যারেশন, যারা ন্যারেশনটা আমাদের বিসিএস প্রিলিতে তেমন আসে না, কিন্তু ন্যারেশন কিন্তু দেখেন প্রাইমারি পরীক্ষায় আসে। প্রাইমারি পরীক্ষা আবার দেখেন একটা ন্যারেশন থেকে দিয়ে দেয়, কিন্তু বিসিএস এ তেমন একটা দেয় না। এই ন্যারেশনটা ভালো করে পড়বেন, ন্যারেশন থেকে কিন্তু বিসিএস রিটেনে কিন্তু প্রশ্ন করা হয়। রাইট ফর্মস অফ ভার্ব, কমন মিস্টেকস ইন ইংলিশ, যা যা আছে এগুলো একটু পড়বেন ভালো করে, এগুলো রিটেন পিলে উভয়ে কাজে দিবে, বুঝছেন। এরপরে যদি আপনি এসে যান, ইংরেজিতে একটু গুরুত্ব দিবেন বেশি, ফ্রি হ্যান্ড রাইটিং। আপনারা ডেইলি স্টার পত্রিকা পড়বেন, ডেইলি স্টার পত্রিকা ওটা পড়া দরকার নাই, কেন ডেইলি স্টার পত্রিকা পড়ার টাইম আমাদের নাই। ওই যে টাইমে পড়বেন তার সে সেটিং করেন, সেটিং করতে ভালো লাগে। ডেইলি স্টার যতই মুখে মুখে বলি কেউ পড়েন না, আমি ভালো করে জানি। সবচেয়ে ভালো বুদ্ধি হলো একটা, বাজারে দেখবেন নীলক্ষেত বা বিভিন্ন জায়গায় পাওয়া যায় যে মুহিতের একটা আছে, যে 1 মাসের যে একটা আছে না, সম্পাদকীয় সমাচার। এই সম্পাদকীয় সমাচারটা আপনারা কিনবেন প্রতি মাসে। ওখানে দেখবেন যে সম্পাদকীয় সমাচারের ভালো ভালো টপিক গুলো দেয়া আছে, বিভিন্ন বাণিজ্য বিষয় নিয়ে আছে, ওই অর্থনীতি বিষয় আছে, ওইগুলা কিভাবে বাংলায় ট্রান্সলেট করা, আবার ওইগুলা দেয়া আছে। ওখান থেকে ভোকাবুলারি গুলো মুখস্থ করবেন, আর ওই বাক্যগুলো করার চেষ্টা করবেন। অর্থাৎ ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ, এটা কিন্তু বাংলায়ও আছে। আপনি বাংলা যখন রিটার্ন দিতে যাবেন, সেখানেও কিন্তু আছে যে বাংলায় একটা অনুবাদ আসে কিন্তু। এই জন্য ইংরেজির ক্ষেত্রেও কিন্তু অনুবাদে প্রচুর নম্বর, প্রচুর নম্বর। তা বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, এই অংশটার প্রতি গুরুত্ব দিবেন বেশি। আপনারা যে ব্যাংক নিয়োগ পরীক্ষাগুলো দেখেন, ব্যাংকের রিটেন পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। এজন্য বলি ভাই, আপনারা একটু অনুবাদ, এটা কিন্তু খুবই কঠিন। একটা এমন একটা ইংরেজি অনুচ্ছেদ দিয়ে দেয়, সেটা কিন্তু পরীক্ষার হলে বসে বাংলায় অনুবাদ করা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। আবার একটা বাংলা দিয়ে দেয়, সে বাংলাটাকে আবার ইংরেজি করতে হয়। এই আপনাদের একটা বুদ্ধি দিয়ে দিই, যদি কোথাও আপনারা করার সুযোগ পান, কোথাও আপনারা আশেপাশে যদি এরকম দেখেন যে কোথাও কেউ যদি পড়ায় যে ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ, এরকম যদি কোনো টিচার যদি শিখায় আপনাদের, ওইখানে আপনারা কোর্সটা করে ফেলবেন। এটা হলো চোরামি একটু বুদ্ধি, গোপনে করে নিবেন। দেখবেন আপনার পাড়া মহল্লায় বা অনেকে আছে এরকম টিচাররা পড়ায় যে ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ, টোফেল আইএলটিএস ওরা করায়। ওদের কাছে গেলে যে আপনি পরামর্শ নেবেন যে আসলে ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ যে অনুবাদগুলা করে, এগুলোর কোনো নিয়ম আছে? এগুলো কিন্তু নিয়ম আছে, এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর নিয়ম দিয়ে কিন্তু অনেক শিখায়। এগুলো আপনারা একটু নজর দিবেন, কারণ এখানে অনুবাদে পর্যাপ্ত পরিমাণ নাম্বার। এবং আমাদের বাংলাদেশে বেশিরভাগ স্টুডেন্ট গুলা ছিটকে পড়ে এই অনুবাদের ক্ষেত্রে। তারা এই ওই দ্রুত সময়ের মধ্যে ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ অনুবাদ করতে পারে না, যার জন্য অনেক নম্বর তাদের মানে গতানুগতিক আমরা নিজেদের মতো করে অনুবাদ একটা করে দিয়ে পরীক্ষাটা চলে আসি। ঠিক আছে, অনেক এই কাজগুলো করি, এই জন্য বললাম এই কাজগুলো একটু করবেন যদি বেশি নম্বর পেতে হয়, ভালো ক্যাডার যদি পাইতে চান। এই হলো বাংলার ক্ষেত্রে। বাংলা গ্রন্থ সমালোচনা এটা সহজ, এটা নিয়ে মনে হয় ঘুমিয়ে আসে না। স্যার গ্রন্থ সমালোচনা, আরে গ্রন্থ সমালোচনা এটা কোনো ব্যাপার নাই। এটা আপনি আপনি আহামরি নাম্বার পাবেন না।
এটা যতই ভালো লেখেন আপনি আহামরি নাম্বার পাবেন না। অনুবাদে গুরুত্ব দিবেন। ইংরেজি কিভাবে একটা এসে লেখা যায়, নির্দিষ্ট সময়ের ভিতরে 4 পিস 5 পিস ইংলিশ লেখা যায়, ব্যাংকের পরীক্ষা যাই দেখা দেন, এই ইংলিশ লেখা করতে হবে। একটা এসে লেখা, আমরা ছোটবেলা কিন্তু এসে পড়ছি, কাউ পড়ছি না, ভ্যালু অফ টাইমস টিচাররা মুখস্থ করাইছে, পিটাই স্যার মুখস্থ করাইছে, কিন্তু এখন তো ভাই ভ্যালু অফ টাইমসও আসবে না, আর ওই কাউ রচনাও আসবে না। এজন্য আমাদের করতে হবে কি, একটু এসে লেখার একটু গ্লোবালাইজেশন, এগুলো লেখার প্র্যাকটিস করতে হবে, নিজে বানাই বানাই ইংলিশ লিখতে হবে একটু, এগুলো প্র্যাকটিস করবেন, দেখবেন যে ভালো করবেন রিটেন অংশে। আদারওয়াইজ সম্ভব না। এগুলোর প্রতি গুরুত্ব বেশি দেন। আমি বলি আমার বাংলার প্রতি এত গুরুত্ব দরকার নাই। আপনি যখন যেদিন প্রিলিতে শিখবেন, আপনার প্রিলিতে শিখলে আমি 10 দিনের ভিতরে আপনাদের শিখাই দিব বাংলা রিটেন কোর্স শেষ। 10 দিনের ভিতরে শিখাই দেবো, বাংলার সর্বোচ্চ নাম্বার আপনি অর্জন করবেন। বাংলা রিটেন নিয়ে আপনাদের টেনশন লাগবে না, বারবার বলছি। আপনি গুরুত্ব দিবেন বিজ্ঞানের উপর, দৈনন্দিন বিজ্ঞান, যারা সায়েন্সের আছেন তাদের কাছে রিটেন অংশ পানির মতো সহজ বিজ্ঞানটা, কিন্তু যারা আমরা আর্টসের স্টুডেন্ট আছি তাদের কাছে মনে হয় বিজ্ঞানটা কঠিন, অনেক কঠিন আসে। এই জন্য বিজ্ঞান অংশের নাম্বার তুলতে হবে। বিজ্ঞানের ক্লাস যখন স্যাররা পড়ায় তখন খুব একটু গুরুত্ব দিয়ে ক্লাসগুলো করবেন। কম্পিউটার ক্লাসগুলো যখন হয় কম্পিউটার ক্লাসগুলো গুরুত্ব সহকারে করবেন। আমি বলি না যে আমার বাংলা ক্লাস গুরুত্ব সহকারে করেন, হ্যাঁ বাংলা ক্লাস গুরুত্ব সহকারে করবেন। কোনটা? বানান রীতির ক্লাস। আপনার বানান রীতির ক্লাস আমি যখন নিব, কোনো ক্লাস মিস দিবেন না। প্রয়োগ অপপ্রয়োগ শুদ্ধিকরণ এগুলো মিস দিবেন না, কারণ এগুলো প্রত্যেকটা সাবজেক্টের সাথে রিলেটেড। আপনি যতই ভালো লেখেন না কেন, বানান ভুল করছেন শেষ। বানান ভুল করছে আপনার নাম্বার একেবারে নেগেটিভ চলে আসবে, প্রচুর নাম্বার কম পাবেন। আপনি দৈনন্দিন বিজ্ঞান লেখেন, বাংলাদেশ বিষয়াবলী লেখেন, আন্তর্জাতিক লেখেন, লেখা দেখা গেল যে আপনি আন্তর্জাতিক একটা ইস্যু নিয়ে লিখছেন, সেখানে বানান ভুল করছেন 50টা, কয়টা করছেন? 4 পৃষ্ঠা লিখছেন, বানান ভুলই করছেন অনেক, তাহলে নাম্বার পাবেন? পাবেন না। তা লেখেন শব্দ। আমি বললাম কি বাংলাদেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই তিনটা কি শব্দ নাকি পদ? বাংলাদেশ নদীমাতৃক দেশ, এই তিনটাকে কি বলে? বাংলাদেশ এখানে কি শব্দ নাকি পদ? বলতো। এই বাংলাদেশ কিন্তু এখানে শব্দ, নদীমাতৃকও কি শব্দ, দেশ এটাও কি শব্দ। যখনই আমি এটা বাক্যে ব্যবহার করব, বাংলাদেশ নদীমাতৃক দেশ, এখানে কিন্তু বাংলাদেশ নদীমাতৃক দেশ, এখানে কিন্তু বাংলাদেশ একটা পদ, নদীমাতৃক একটা পদ, দেশ একটা পদ। অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই হলো এক একটি পদ। মনে থাকবে, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই হলো এক একটি পদ। আমি বললাম বাংলাদেশ নদীমাতৃক দেশ, এখানে বাংলাদেশ একটা পদ, নদীমাতৃক একটা পদ, দেশ একটা পদ। মনে থাকবে, এগুলোকে বলা হয়, অর্থাৎ শব্দগুলো যখন বাক্যে প্রয়োগ করব তখন সেগুলো পদ হয়ে যাবে। এবার প্রশ্ন লেখা শুরু করেন। শব্দ হলো বাক্যের ক্ষুদ্রতম একক। উত্তর লেখা শুরু করেন। শব্দ হলো বাক্যের ক্ষুদ্রতম একক। অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টির দ্বারা, অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টির সাহায্যে, অর্থপূর্ণ ধ্বনি, অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টির সাহায্যে বাংলা ভাষায় শব্দ গঠন হয়ে থাকে। অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টির মাধ্যমে বাংলা ভাষায় শব্দ গঠন হয়ে থাকে। অর্থপূর্ণ ধ্বনি, অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টির মাধ্যমে বাংলা ভাষায় শব্দ গঠন হয়ে থাকে। লিখছেন? সাধারণত দুই বা ততোধিক, সাধারণত দুই বা ততোধিক ধ্বনি মিলে তৈরি হয় একটি শব্দ। সাধারণত দুই বা ততোধিক ধ্বনি মিলে তৈরি হয় একটি শব্দ। সাধারণত দুই বা ততোধিক ধ্বনি মিলে তৈরি হয় একটি শব্দ।
সাধারণত দুই বা ততোধিক ধ্বনি মিলে তৈরি হয় একটি শব্দ। লিখছেন? বাংলা ভাষায় নানা প্রক্রিয়ায় শব্দ গঠন হয়ে থাকে। বাংলা ভাষায় নানা প্রক্রিয়ায় শব্দ গঠন হয়ে থাকে। ক নম্বরে সন্ধির সাহায্যে শব্দ গঠন। বাংলা ভাষায় নানা প্রক্রিয়ায় শব্দ গঠন হয়ে থাকে। যেমন যেমন লিখছেন, রিটেন অংশে লেখার সময় যেমন লিখতে হবে। আপনি পয়েন্টটা লিখলেন কি, বাংলা ভাষায় পরীক্ষা আসলো যে শব্দ গঠন কাকে বলে, বাংলা ভাষায় কি কি উপায়ে শব্দ গঠন হয়, এই প্রশ্নের উত্তরটা আমরা লিখতেছি। শারমিন সুলতানা কি বলছো? স্যার আমার এখানে তো আপনার কথা শুনতে পাচ্ছি না, বুঝতেছি না কেন। হয়তো তোমার নেট নাই, না হয় তোমার মোবাইলের নেট নাই, তাই না? হয় শারমিনের নেট নাই, না শারমিনের কি নাই, মোবাইলের নেট নাই, দুইটার একটা হয়েছে আর কি। তাহলে আমরা প্রশ্নটা লিখতেছি, বাংলা ভাষায় শব্দ গঠন কাকে বলে, কি কি উপায়ে বাংলা ভাষায় শব্দ গঠন হয়। তা আমরা প্রথম লিখলাম কি, যে এক বা একাধিক ধ্বনি মিলে তৈরি হয় কি একটা শব্দ হয়। এক বা একাধিক ধ্বনি মিলে তৈরি হয় শব্দ, এবং শব্দ তৈরি হতে কি অর্থপূর্ণ অবশ্যই কি হতে হবে, অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টির সাহায্যে আমাদের শব্দ গঠন হয়, বুঝলাম। কিন্তু এই বাংলা ভাষায় কি কি উপায়ে শব্দ গঠন হয়, তাই এরপর লিখলেন যে বাংলা ভাষায় বিভিন্ন প্রক্রিয়ায় বাংলা ভাষার শব্দ গঠন হয়ে থাকে। যেমন যেমন লিখছেন না, এই যেমন লেখার পরে কিন্তু এই কাজটা করতে হবে, যেমন এভাবে লিখবেন, যেমন যেমন লেখার পরে এই কোলন চিহ্ন দিতে হবে। আপনারা দিচ্ছেন হয় বিসর্গ, না হয় লিপস্টিক, না হয় আইব্রু, মারেন না। অনেকে কি করছেন আমি জানি, অনেকে রিটেন অংশে এভাবে লিখছেন, যেমন লেখার পর কেউ একটা টান মারছে, আবার এক শ্রেণী আছে এই যেমন লেখার পর দুইটা আন্ডার মতো বিসর্গ মারছে, আবার এক পাবলিক যেমন লেখার পর কি করছে, দুইটা বিসর্গ মারার পর একটা টান মারছে, আবার আর এক ধরনের পাবলিক কি করছে, যেমন লিখছে কোলন মারছে তা আবার টান মারছে। এর হলো সংস্কারপন্থী, যারা সংস্কারপন্থী তারা এইভাবে লিখছেন। এগুলো কিন্তু রিটেন অংশে লেখার নিয়ম না, আমি বাংলা বানানের ক্লাসে এগুলো শিখাইছি যে কোন শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে না, একেবারে নিষিদ্ধ, মনে থাকবে। তাহলে আমরা যেমন লিখবো শুধু কোলন চিহ্ন দিব, কোলন মানে কোলন, কোনো ফাঁকা থাকা যাবে না। এগুলা কোনো ব্যবহার করা, এই লিপস্টিক আইব্রু এগুলো কেউ রিটেন অংশে ব্যবহার করবেন না, নম্বর কিন্তু একেবারে কেটে দিবে। কারণ বাংলা রিটেনের খাতা, বিসিএস এর খাতা ঢাকা ইউনিভার্সিটির আপনার বাংলা ডিপার্টমেন্ট টিচাররা দেখবে, সংস্কৃত ডিপার্টমেন্টের টিচাররা দেখে, এবং লিঙ্গুইস্টিক্স ডিপার্টমেন্টের টিচাররা দেখে। ঢাকা বিশ্ববিদ্যালয় 3টা ডিপার্টমেন্ট এই বাংলা খাতা দেখে। 1 নম্বরে বাংলা ডিপার্টমেন্ট, 2 নম্বরে ভাষা বিজ্ঞান ডিপার্টমেন্ট, 3 নম্বরে হলো সংস্কৃত ডিপার্টমেন্ট। এই 3টা ডিপার্টমেন্ট বাংলা অংশের খাতাটা দেখে থাকে বিসিএস পরীক্ষার, এবং বিভিন্ন ব্যাংক নিয়োগ পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্রশ্নগুলো করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা নেয়, তা তারা কিন্তু এই বাংলাটি এই 3টা ডিপার্টমেন্টের কাছেই দেয়। আমার পরিচিত চার 4-5 জন টিচার আছে, যারা এই রিটেনের খাতা দেখে। 4-5 জন, ডক্টর জিনাত ইমতিয়াজ স্যার আছে, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক উনি। এই স্যারের হাতে যদি খাতা পড়ে, বাংলা সবচেয়ে কম নম্বর পাওয়া যায়। এ হলো রিটেনের যদি 100 খাতা দেখে, 100-র ভিতরে পাশ করায় মাত্র 20 জন। এই স্যারকে দেখছি 100-র ভিতরে পাশ করায় কয়জন, 20 জন পাশ করায়। পিএসসির এক মেম্বার আছে আমার সাথে সম্পর্ক, এই পিএসসির এক মেম্বারের সাথে আমার কথা হলো, সে বলে কি তোমাদের যে ডিপার্টমেন্ট আছে ডক্টর জিনাত ইমতিয়াজ স্যার, তারে যে খাতা দেখতে দিলে এই 100-র ভিতরে পাশ করায় মাত্র 20 জন। এলো ডক্টর জিনাত ইমতিয়াজকে আমরা, জিনাত স্যারকে আপনারা চিনবেন, খুবই ভালো মানুষ, বাড়ি নড়াইলে, ঢাকা বিশ্ববিদ্যালয় লিঙ্গুইস্টিক্স ডিপার্টমেন্টের টিচার। কিন্তু এমন ভুল ধরবে, তোমার পদে পদে ভুল ধরবে, সে এমন একজন পার্সন, ভুল ধরা ছাড়া তার কোনো কাজ নাই। তুমি কথা বলতেছো তার সাথে, তাও সে ভুল ধরবে। আপনি লিখতেছেন কিছু, তাও ভুল ধরবে। তার কাজই কি, ভুল ধরা। তাহলে এই যে আমি যে বললাম,
এই স্যারের হাতে খাতা বলে কিন্তু খবর আছে। এরপরে আরো যে কিছু কিছু টিচার আছে তারা মোটামুটি ভালোই দেখে, কিন্তু একজন টিচার আছে যে সূক্ষ্ম সূক্ষ্ম খুঁটিয়ে খুঁটিয়ে খাতা দেখে, সেটা ডক্টর জিনাত ইমতিয়াজ স্যার। এর হাতে খাতা বললে বিপদ। এই জন্য বলে আমরা রিটেন অংশে ভালো করতে হলে নিয়ম ফলো করতে হবে। এই তামান্না আইরিন, এটা কি বললা? স্যার বলে চিড়িয়াখানায় পাঠানো উচিত সব কয়টাকে। তুমি কি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো তামান্না আইরিন? হুম, কোন ডিপার্টমেন্ট? তামান্না আইরিন একটু মিউট করেন তো। হ্যালো তামান্না আইরিন, কই তুমি? দেখতে পাইতেছি না তো তোমারে। হ্যালো হ্যালো হুম, হ্যালো তামান্না আইরিন, কি শুনতে পাচ্ছো? হ্যালো, কই আমরা তো শুনতে পাচ্ছি না তামান্না আইরিন। আচ্ছা ঠিক আছে, তুমি করো, কমেন্টে লেখো কোন ডিপার্টমেন্টে পড়ছো তুমি। হ্যাঁ শুনতেছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, তুমি কোন ডিপার্টমেন্টে পড়ছো? স্যার আমি হচ্ছে তথ্য বিজ্ঞান ও ও গ্রন্থাগার গ্রন্থাগার। ব্যবস্থাপনা বিভাগ। তুমি জিনাত মানে স্যারে পাইলা কেমনে? স্যার আমাদের হচ্ছে ফার্স্ট ইয়ারে স্যার বাংলা ক্লাস নিয়ে উনি তোমাদের মানে বাংলা পড়াইতো? জি স্যার, মানে কাঠা প্রথম বর্ষে হচ্ছে আমাদের ক্লাস নিয়েছিল। মানে এত কম মার্কস দিত, এত কম মার্কস পেয়েছি আমরা। উনি ঘাস লতা পাতা খাওয়াইতো তোমাদের সবাইরই না? খুবই বলতো, জি কাঁঠাল পাতা খুব খাওয়াইছে? বলতো, সব পাতাই খেয়েছে। আর এত বকা দিত স্যার, মানে স্যার অনেক ভালো। তবে সিগারেট খুব, খায় বেশি? হ্যাঁ স্যার যথেষ্ট ভালো মানুষ, উনি আমাকে খুব জি চেনে, খুব ভালো চেনে। আমার কথা যদি বলো যে নাসিরে কইলি একটা মে চিনে বরিশালে বলে আমার চিনে সে। আমার আমি লিঙ্গুইস্টিক্সে পড়াশোনা করছি তো, এজন্য স্যারের সাথে খুব আচ্ছা ভালো সম্পর্ক, এই জন্য স্যারকে খুব ভালোই ফলো করি আমি স্যারকে। ওকে, জি থ্যাংক ইউ, পড়াশোনা করেন। আচ্ছা জি এরপরে স্যার। okay, এরপর আমরা সন্ধির সাহায্যে শব্দ গঠনটা পড়ি। সন্ধির সাহায্যে শব্দ গঠন ক নাম্বার। এইরকম খ নাম্বার লিখবেন কিভাবে? খ নাম্বার লিখবেন সমাসের সাহায্যে শব্দ গঠন। গ, তা সন্ধির সাহায্যে প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন। তাহলে সন্ধির সাহায্যে শব্দ গঠন, সমাসের সাহায্যে শব্দ গঠন, প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন। এরপর পদ পরিবর্তনের মাধ্যমে শব্দ গঠন। পদ পরিবর্তনের পদ পরিবর্তনের সাহায্যে শব্দ গঠন। এবার নাম্বারটা যে আসবে, উপসর্গের সাহায্যে শব্দ গঠন। এরপরে দ্বিরুক্তির মাধ্যমে বা দ্বিরুক্তির সাহায্যে শব্দ গঠন। লিখছেন অংশটা সবাই? আমি কি বলেছি? সন্ধির সাহায্যে শব্দ গঠন, সমাসের সাহায্যে শব্দ গঠন, প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন, পদ পরিবর্তনের মাধ্যমে শব্দ গঠন, উপসর্গের মাধ্যমে শব্দ গঠন, দ্বিরুক্তির মাধ্যমে শব্দ গঠন। আপনি যে শুধু বিসিএস রিটেন পরীক্ষা দিবেন তা না, আপনি বিভিন্ন নন ক্যাডার পরীক্ষা দিতে হবে আপনাকে। আপনি যখন নন ক্যাডার পরীক্ষায় দিবেন তখন কোন অংশে আপনি ইচ্ছা করলে বিসিএস রিটেন পরীক্ষায় আহামরি লিখতে পারবেন না, আপনি সময় পাবেন না তো।
আপনি যখন যে পরীক্ষায় সময় পাবেন ওর উপর ডিপেন্ড করবে। আপনি দেখা গেল একটা ঢাকা শহরে একটা ডিসেম্বর মাসে বা অনেকগুলো কলেজের পরীক্ষা হয়, বেসরকারি কলেজের। আপনি একটা কলেজের রিটেন পরীক্ষা দিতে গেছেন বা নিবন্ধন পরীক্ষা রিটেন দিতে গেছেন, তখন হাতে অনেক সময় থাকে। যখন সময় পাবেন তখন আবার এই প্রশ্নটা অনেক মনের মাধুরী মিশিয়ে লিখবেন। আবার রিটেন অংশে বা বিশেষ পরীক্ষায় যখন লিখবেন, বিশেষ পরীক্ষার রিটেন মানে বুঝতেই পারতেছেন আপনি একটু মনের মাধুরী মিশিয়ে লিখতে হবে, অর্থাৎ সুন্দর করে নিয়ম শৃঙ্খলা ফলো করতে হবে। তাহলে আমরা এই কয়টা এখন একটু শিখবো। সন্ধির সাহায্যে শব্দ এখন কতটুকু লিখবেন এটা ডিপেন্ড করবে আপনার হাতের স্পিডের উপর, আপনি কতটুকু লিখতে পারেন। তাহলে 1 নম্বরে আমরা কি লিখলো, ক নম্বরে সন্ধির সাহায্যে শব্দ গঠন। এই কথাটা যখন পয়েন্টটা লিখবেন, হয়তো ব্লু কালার কলম দিয়ে লিখতে পারেন একটা, তাহলে সুন্দর হয়। এরপর নিচে একটা আন্ডারলাইন করে দিবেন আর এখানে কোলন চিহ্ন দিবেন। বারবার বলি, বাক্য শেষে হোক বা শব্দের শেষে হোক সবসময় কোলন চিহ্ন দিবেন। বাক্যের শেষে হোক বা শব্দের শেষে হোক সবসময় কোলন চিহ্ন দিবেন। এখানে একটা কি করবেন, কোলন দিয়ে দিবেন। তা আমি পয়েন্টটা লিখলাম কি, সন্ধির সাহায্যে শব্দ গঠন। আপনি লিখবেন বাংলা ভাষায় সন্ধির মাধ্যমে অনেক শব্দ গঠিত হতে পারে। কি লিখলেন, সামনে লিখে রাখুন, কোলন চিহ্ন দেওয়ার পর লিখে রাখুন বাংলা ভাষায় সন্ধির মাধ্যমে বা সাহায্যে, বাংলা ভাষায় সন্ধির সাহায্যে বা মাধ্যমে নতুন নতুন শব্দ তৈরি হতে পারে। বাংলা ভাষায় সন্ধির মাধ্যমে বা সাহায্যে অনেক নতুন নতুন শব্দ তৈরি হতে পারে। যেমন আমি বাজারে কিছু কিছু রিটার্ন বই দেখি, ও আল্লাহ গো, এই আজ লিখছে সন্ধির সাহায্যে, উদাহরণ দিছে 10টা 20টা, এত সময় কই পাইবে বলা, মানে খালি 5 মার্কের 6 মাসের মার্কের একটা পোস্টের জন্য কি সে 2 ঘন্টা টাইম ব্যয় করবে? আপনি এখানে সন্ধির মাধ্যমে লিখছেন যে বাংলা ভাষায় কি লিখলেন, সন্ধির সাহায্যে শব্দগণ। বাংলা ভাষায় বিভিন্ন পরীক্ষায় সন্ধির মাধ্যমে নতুন নতুন শব্দ তৈরি হতে পারে। যেমন এবার লিখলেন কি, যেমন এই কোলন, যেমন কি লিখলেন এরকম দিবেন। মানে সন্ধি হলো কয় প্রকার আমরা জানি, যে বাংলা ব্যাকরণ অনুসারে সন্ধি 2 প্রকার, সংস্কৃত ব্যাকরণ অনুসারে সন্ধি হলো 3 প্রকার। এই সন্ধি মোট হলো 3 প্রকার। 3 প্রকার ব্যাকরণ থেকে আমরা উদাহরণ দিব একটা একটা করে। উদাহরণ দিয়ে যান। স্বর স্বর সন্ধির একটা উদাহরণ দেন, বলেন। এক একজন নিজের মতো করে উদাহরণ দিবেন। অর্থাৎ মানে বাজারে যে বই আছে ওই দেখে উদাহরণ দিলে চলবে না, কারণ বুঝবে যে পোলাপানে বই দেখে নকল করছে। নকল করছে মানে এই একই জিনিস পড়ছে। আপনি মনের মাধুরী একটা স্বর সন্ধির একটা উদাহরণ দেন, বলেন। আবার বিদ্যালয় দিও না, ও সবাই লাগবে বিদ্যা যোগালয় বিদ্যালয়, ওইসব আজারিয়া গ্রাম্য মার্কা লেখাপড়া চলবে না, বুঝছেন? ওই যা জান এটা ব্যতিক্রম একটা কিউট মার্কাটা উদাহরণ দিবেন, কিউট কিউট উদাহরণ দিবেন। তাহলে হিমাচল বা হিমালয় এরকম দিতে পারেন, বিদ্যালয়টা সবাই জানি। তাহলে যেমন হিম যোগ আলয় সমান সমান হিমালয়। তারপর দিতে পারেন সতী যোগ ইস সমান সমান সতীশ, এরকম দিয়ে দিবেন যে কোনো 2টা উদাহরণ। আপনি যে কোনো 2টা ভালোটা, অবশ্যই কঠিন উদাহরণ দিবেন, সহজ সহজ জিনিসগুলো দিবেন না। তারপরে রবীন্দ্র, র বৈদিকে বি, রবি যোগ ইন্দ্র, এগুলো কিন্তু কঠিন, সহজ না। রবি যোগ ইন্দ্র সমান সমান রবীন্দ্র। আপনি ইচ্ছা মতো 2টা উদাহরণ দিলে হবে, আপনি 4টা 5টা 6টা এত উদাহরণ দেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে? এরপরে আপনি ব্যঞ্জন সন্ধির উদাহরণ দিবেন, স্বরসন্ধির উদাহরণ দিলেন 2টা, এবার ব্যঞ্জন সন্ধির উদাহরণ দেন। যদি যেমন অলংকার, অ, আমরা জানি কোন শব্দের ভিতরে যদি অনুস্বার থাকে ওই জায়গাটায় ম হয়ে যায়, তাহলে অ ল ম, অলম নিচে হসন্ত দিবেন, অলম যোগ কার সমান সমান অলংকার। তবে খুব সাবধান, এই রিটেন অংশে খুব সাবধান, এটা হলো যে আপনি অলংকার বানানটা লিখছেন কিন্তু উদাহরণ দিয়ে ফেলাইছেন অলংকার বানান লিখছেন, অ ল উমকাঙ্কা আকার অলংকার বানানটা লিখছেন এভাবে, তাহলে হবে? নাম্বার কেটে গেল 1 মার্ক। এই বানান বলে একটা মারলেন, উদাহরণ দিতে যাই একেবারে ধরা। তা আপনি কি করে, অলংকার বানান কি উমু দিয়ে হবে? হবে না। আপনি লিখলেন সঙ্গীত, তার সঙ্গীত উদাহরণ দিলেন এই যে সম যোগ গীত সমান সমান কি সঙ্গীত।
এখন আপনি কি করলেন, সঙ্গীত বানান লিখলেন, স উমগাঙ্গায় দীর্ঘিকার ত, লিখে আসলেন কি স উমগাঙ্গায় দীর্ঘিকার তা সঙ্গীত। বাজারে অনেক বইয়ে সঙ্গীত বানান উমগাঙ্গা দেওয়া আছে। বাংলা একাডেমির এখন কিন্তু এটা চেঞ্জ, বা কারণ এটা হলো বাংলা একাডেমি বলছে সন্ধির নিয়ম মানতে হবে, অর্থাৎ সন্ধিবদ্ধ যে শব্দ, সঙ্গীত একটা সন্ধিবদ্ধ শব্দ, সঙ্গীতের ক্ষেত্রে অনুস্বার ব্যবহার করতে হবে, কারণ সন সং এই অনুস্বার আছে, এই জন্য এর পরিবর্তে ম বসা বা নিচে হসন্ত কিন্তু দিতে হবে। আপনি সন্ধির মাধ্যমে বাংলা ভাষায় নতুন নতুন শব্দ বানাইলেন কিন্তু হসন্ত দিলেন না, ঠিকই দিবে কাইটা, কারণ আপনি সম এটা ব্যঞ্জন সন্ধির, আমরা জানি স্বরসন্ধির ক্ষেত্রে কোনো হসন্ত দিতে হয় না, কিন্তু ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে কি করতে হয়, হসন্ত দিতে হয়। গতকাল কিন্তু আমি সন্ধির ক্লাসে শিখাইছি এগুলো। তাহলে সম ময় নিচে হসন্ত দিবেন, সম যোগ গীত সমান সমান সঙ্গীত, ঠিক আছে। এরকম আপনি ব্যতিক্রম উদাহরণ দিবেন, যেমন একচ্ছত্র, উচ্ছেদ, একচ্ছত্র, কি দিলেন, একচ্ছত্র, একচ্ছত্র না, একচ্ছত্র দরকার নাই ওটা, চলচ্চিত্র দি, চলচ্চিত্র, চলচ্চিত্র। তাই এটা কি করলাম, আমার ডাবল ব্যঞ্জন যদি থাকে তাহলে প্রথম ব্যঞ্জন উঠিয়ে ওই জায়গায় খণ্ডতা বসিয়ে দিব, তাই হবে চলত যোগ চিত্র, চলচ্চিত্র। এরকম আমরা উদাহরণগুলো দিয়ে দিব, তাহলে আমরা পারবো, ভালো নাম্বার পাবো। এরপরে বিসর্গ সন্ধির উদাহরণ কি দিবেন, বেশি উদাহরণ দেওয়ার দরকার না, আপনি ইচ্ছা মতো, আপনি যদি প্রিলিতে কোর্স করা আছে সন্ধির ক্ষেত্রে, আপনি সন্ধি যদি রিটেন অংশেও আসে আপনি কিন্তু যেভাবে পারবেন, কারণ রিটেন অংশে আসতে পারে যে কোনো 5টি বা 6টি শব্দের সন্ধি বিচ্ছেদ করুন, পারবেন না? রিটেন অংশে যদি আসেন যে 6টা শব্দ দিয়ে দেবে, আপনি বিভিন্ন নন ক্যাডার পরীক্ষা আসে, বিভিন্ন স্কুল কলেজে পরীক্ষা দেন, সেখানে আসে যে সন্ধির ক্ষেত্রে প্রশ্ন আসে যে 6টা শব্দ দিয়ে দেয় শব্দ, যে সন্ধি বিচ্ছেদ করুন। ওগুলো কিন্তু এই সন্ধির ক্লাসটা যারা আমার করছেন, ভেঙে ভেঙে যারা নোট খাতা তৈরি করছেন, তারা কোথাও আটকাবেন না, রিটেন হোক, প্রিলি হোক, আর ভাই ভাই আপনাকে বলুক, কোথাও আটকাবেন না, দেখবেন টাস্টার জবাব দিতে পারবেন সন্ধির ক্ষেত্রে। নিয়ম বলুক, নিয়ম থাকলে আপনাদের মনে আছে, অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়। সূত্রগুলো কিন্তু মুখস্থ করাই দিছি গতকাল, এভাবে আপনারা লিখে ফেলবেন। তাহলে সন্ধির সাহায্যে এবার বিসর্গ সন্ধির উদাহরণ বলেন, যেমন তপবন, তপবন বিসর্গ সন্ধির উদাহরণ, তাহলে তপ, তপ বিসর্গ যোগ বন। এখানে একটু ভালো জিনিস খেয়াল রাখেন, অনেকে কি করেন সন্ধি বিহীন বিসর্গের মতো দেখা যায় না, অনেকে তপ লেগে এটা কোলন মারে, তারপর দেয় বন, মানে এমন ভাবে মাঝখানে দেয় কোনোটা বৃত্ত ভরাট থাকে আবার ছোট থাকে, এইভাবে যেন কখনোই থাকে না। ওই যে আরেকজন বলছে অন্তর্গত, অন্ত বিসর্গ যোগ গত, তাহলে অন্ত বিসর্গ যোগ গত সমান সমান অন্তর্গত। এরপর আপনি দিবেন শিরচ্ছেদ, কি দিবেন, শিরচ্ছেদ। আবার শিরচ্ছেদের উদাহরণ দিতে যাইয়া যেন শিরচ্ছেদ বানান ভুল করেন না, তাহলে কিন্তু ভেজাল আছে। শিরচ্ছেদের উদাহরণ দিতে যাই যদি শিরচ্ছেদ বানানি ভুল করেন, তাতে কল্লাটা এমনি কাইটে ফেলাইব আপনার।